আজকে আমরা শুরু করব প্রথম ক্লাস, সেটি হচ্ছে কনসেপ্টস অফ কমিউনিকেশন। আর কনসেপ্টস অফ কমিউনিকেশনের আজকে যে টপিকটা, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, খুবই মৌলিক একটা বিষয়। সেটা হচ্ছে যোগাযোগ কি। যোগাযোগের যে ডেফিনেশনগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমি যেটা চেষ্টা করব যে যোগাযোগের যে ডেফিনেশনগুলো আছে সবগুলো একদিনে আমরা এগুলো আলোচনা করে শেষ করতে পারবো না। সো এই ডেফিনেশন আলোচনাগুলোকে আমি 3টা পর্বে সাজাবো। আজকে প্রথম পর্ব আমরা একদম বেসিক জায়গা থেকে শুরু করছি। তোমরা জানো যে আমাদের যে কোর্সটি আমি পড়াচ্ছি, এই কোর্সটির নাম হচ্ছে কনসেপ্টস অফ কমিউনিকেশন। এইখানে বেসিক্যালি আমরা যোগাযোগের বিভিন্ন বেসিক বিষয় নিয়ে আলোচনা করি। মৌলিক কিছু বিষয় থাকে যেগুলো জানা থাকলে দেখা যায় মানুষের যে যোগাযোগের যে ক্যাপাবিলিটি, দক্ষতা, সেটা বৃদ্ধি পায়। এবং অনেক কিছুই আছে, আমরা প্রতিনিয়ত যোগাযোগ করি কিন্তু সেই বিষয় সম্পর্কে গভীর জ্ঞান বা গভীরভাবে হয়তো আমরা চিন্তা করি না। তো আজকে আমরা একদম শুরুর যে টপিকটা, একেবারেই বেসিক যে টপিকটা, আমাদের কোর্সের যে নাম, সেই নামের সঙ্গে মিল রেখে আমরা সেই নামের যথার্থতা বিচার করা, এবং যেমন আমরা হচ্ছে কনসেপ্ট অফ কমিউনিকেশন, যোগাযোগের ধারণা। তো যোগাযোগ কি সেটা আমরা প্রথমেই জানতে চাই। যোগাযোগ কি সেটা আমরা যদি জানতে পারি তাহলে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কোর্সটির গভীরে যেতে পারবো। তো কনসেপ্টস অফ কমিউনিকেশনের আমাদের আজকের প্রথম যে আলোচনাটি সেটা হচ্ছে যোগাযোগ। যোগাযোগকে ডিফাইন করা। তো যোগাযোগকে সংজ্ঞায়িত করার আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগাযোগ যে শব্দটি বা কমিউনিকেশন যে শব্দটি, সেটা কোথা থেকে এসেছে। কমিউনিকেশন শব্দটি ল্যাটিন শব্দ কমিউনিস্ট থেকে। আর এই কমিউনিস্ট শব্দটার যেটা ইংরেজি অর্থ সেটা হচ্ছে টু শেয়ার। যোগাযোগ শব্দটি বা কমিউনিকেশন শব্দটি হচ্ছে ল্যাটিন একটা শব্দ থেকে। আর ল্যাটিন এই শব্দটির হচ্ছে কমিউনিস্ট শব্দটি থেকে। আর কমিউনিস্ট শব্দটির ইংরেজি যে অর্থ সেটা হচ্ছে টু শেয়ার। তার মানে যোগাযোগ বলতে আমরা বুঝি যে কোনো কিছু আদান প্রদান করা বা তথ্যের আদান প্রদান করা। বেসিক্যালি তো আমরা আমাদের সকল বিষয়কে তথ্য দিয়েই ডিফাইন করি। যোগাযোগের সকল বিষয়কে আমরা তথ্য দিয়ে আমরা চিহ্নিত করি। সেই জায়গা থেকে তথ্যের যে আদান প্রদান, সেটাই হচ্ছে যোগাযোগ, এবং এটাই হচ্ছে যোগাযোগ শব্দের ইংরেজি অর্থ। দেখো, এখানে আমরা যোগাযোগের এক্সাক্ট মিনিং এর জায়গায় কমিউনিকেট যে শব্দটা, এটা হচ্ছে এই শব্দ দিয়ে আমরা দুইটা জিনিসকে বোঝাচ্ছি। একটা হচ্ছে টু শেয়ার অ্যান্ড টু পার্টিসিপেট। টু শেয়ার এবং টু পার্টিসিপেট, এটাকে আমরা বলছি যোগাযোগের যে প্রকৃত বা সঠিক যে অর্থ বা এক্সাক্ট যে মিনিংটা, সেটা। তোমাদের যেটা বলতে যোগাযোগের দুইটা জায়গা হলো যে টু শেয়ার অর টু পার্টিসিপেট। আমরা যখন যোগাযোগ করি তখন আসলেই তো আমরা কোনো কিছুতে পার্টিসিপেট না করলে তো যোগাযোগ করা সম্ভব না। যখন আমরা একজন আরেকজনের সঙ্গে কথা বলছি বা যখন কেউ তোমার সঙ্গে কথা বলছে, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে এক ধরনের যোগাযোগ, এবং সেখানে অবশ্যই আমাদের অংশগ্রহণ করতে হচ্ছে। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি আমাদের আজকের ক্লাসটাকে ধরি, তাহলে দেখো আমি কি করছি, আমি তোমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করছি। তো আমি কি করছি, আমি আমার এই যোগাযোগ কি বা যোগাযোগের যে শব্দটা কমিউনিকেশন, সেটা কোথা থেকে এসেছে সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করছি। এই যে আলোচনাটা, এই জন্য কি করতেছে, আমাকে এই তথ্যগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেটা একটা ল্যাটিন শব্দ কমিউনিস্ট, সেটার ইংরেজি হচ্ছে টু শেয়ার, এবং সেটার অর্থই হচ্ছে যোগাযোগ করা বা কমিউনিকেশন। তাহলে আমি যখন এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তখন কি হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের তথ্যের আদান প্রদান। এখন যদি আমি বলি যে যোগাযোগ শব্দটা কোথা থেকে এসলো এবং যোগাযোগ দিয়ে আসলে আমরা কি বুঝি, সেটা কিন্তু আমরা বেশ খানিকটা বুঝতে পেরেছি। প্লেটো উনি হচ্ছেন একজন গ্রিক দার্শনিক। এই নামটি আমার মনে হয় তোমরা অনেকেই শুনে থাকবে এবং শোনার কথা, কারণ এর আগেও দর্শন সম্পর্কে বা অনেক কিছু নিয়ে আলোচনাতে প্লেটোর নামটি সবসময় চলে আসে। তো আমরা দেখলাম যে প্লেটো আমাদের যোগাযোগ সম্পর্কিত একটা ধারণা দিয়েছেন, আমাদের যোগাযোগ সম্পর্কিত একটা সংজ্ঞা দিয়েছেন। সেই সংজ্ঞাটি আমরা যদি একটু পড়ি, সংজ্ঞাটি হচ্ছে রেটোরিক ইজ দ্য উইনিং অফ মেন্স মাইন্ড বাই ওয়ার্ডস। এখন দেখো, এখানে যোগাযোগ শব্দটা কিন্তু নাই, এখানে শব্দটি আছে রেটোরিক। তো আমরা নিজে যদি একটু মিনিংটা দেখি, রেটোরিকটা কি? রেটোরিকটা হচ্ছে দ্য আর্ট অফ ইফেক্টিভ পারসুয়েসিভ স্পিকিং অর রাইটিং। রেটোরিক ইজ দ্য উইনিং অফ মেন্স মাইন্ড বাই ওয়ার্ডস। আমরা এখানে বলছি রেটোরিক অর্থটা কি? রেটোরিক হচ্ছে সেই সময় আসলে যোগাযোগ শব্দটা কিন্তু প্লেটোর ওই সময়ে ছিল না, তখন যেটা ছিল সেটা রেটোরিক। আর রেটোরিক বলতে হচ্ছে যে কাউকে প্রভাবিত করা, কথার মাধ্যমে কাউকে প্রভাবিত করা, নিজের মতের দিকে বা নিজের চিন্তার দিকে কাউকে নিয়ে আসা, সেটা হচ্ছে রেটোরিক। আমরা যদি রেটোরিকের সরাসরি মিনিংটা বোঝার চেষ্টা করি, যে আমি এখন কথা বলছি, আমি চেষ্টা করছি যে যোগাযোগটা কি সেটা বোঝানোর তোমাদের।
এই যে বোঝানোর চেষ্টাটা আমি করছি সেটাকে বলছেন রেটরিক। এবং ওই সময় যোগাযোগ শব্দটা আসলে ছিল না, যে কারণে আমরা দেখি যে উনি রেটরিক শব্দটা ব্যবহার করেছেন, এবং সেটা আমাদের যোগাযোগের সাথে সরাসরি সম্পর্কিত। এবং আমরা বলছি যে যোগাযোগ সম্পর্কিত যে সংজ্ঞাগুলো পাওয়া যায়, সেই সংজ্ঞাগুলোর প্রথম সংজ্ঞাটা আমরা এটা ধরতে পারি, যেটা গ্রিক দার্শনিক প্লেটো দিয়েছে। এখন যদি আমরা গ্রিক দার্শনিক প্লেটোর সংজ্ঞাটা একটু ব্যাখ্যা করি, তাহলে সেখানে আমরা যদি একটু সবল দিকগুলো দেখি যে কি কি ভালো দিক সেখানে আছে। তোমরা একটু খেয়াল করো যে গ্রিক দার্শনিক প্লেটো, ওনার জন্ম এবং মৃত্যুর একটা সাল আছে, সেটা হচ্ছে বিফোর ক্রাইস্ট। আমরা বলছি 422 থেকে 423 যে খ্রিস্টাব্দ, সেই সময় ওনার জন্ম। এবং উনি মৃত্যুবরণ করেছেন যে সময়টা আমরা দিয়েছি সেটা হচ্ছে বিফোর ক্রাইস্টই 348 থেকে 347 খ্রিস্টপূর্ব। এই সময় একজন মানুষ, একজন দার্শনিক, উনি যোগাযোগ নিয়ে এই ধরনের চিন্তা করেছিলেন। সেটা একটা অনেক বড় বিষয়, কারণ আমরা জানি যোগাযোগ বা কমিউনিকেশন এখন তো অনেক, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হয়তো একটা ডিসিপ্লিন আছে, মানে পুরো একটা সাবজেক্ট আছে। আমরা তো এখানে কোর্স আকারে পড়ছি, কিন্তু অনেক ইউনিভার্সিটিতে তুমি ডিসিপ্লিনই পাবে, যে কমিউনিকেশন ডিসিপ্লিন। তুমি এমন পাবে যে শুধু কমিউনিকেশনের উপরেই একটা ডিপার্টমেন্ট রয়েছে। তো সেই জায়গা থেকে চিন্তা করলে উনি কত আগে যোগাযোগ নিয়ে বা রেটরিক নিয়ে চিন্তা করেছেন এবং সেটাকে ডিফাইন করেছেন। সো দেখা যাচ্ছে একদম প্রথম সংজ্ঞা হিসেবে এটার গুরুত্ব অনেক অনেক বেশি আমাদের কাছে। যদি সেই সময় জ্ঞানটা সৃষ্টি না হতো, এইভাবে উনি চিন্তা না করতেন, আজকে আমরা কোথায় থাকতাম সেটা বলা আসলেই দুরূহ। তাই ওনার সংজ্ঞার ভিতরে যে জিনিসগুলো রয়েছে, উনি আসলে রেটরিককে যোগাযোগ হিসেবে আখ্যায়িত করে বলেছেন রেটরিক ইজ দ্য উইনিং অফ মেন্স মাইন্ড বাই ওয়ার্ডস। তাহলে ওনার এই সংজ্ঞার বর্তমান সময়েও আমরা দেখি যে বেশ গুরুত্ব রয়েছে। আসলে আমরা যোগাযোগ করি, অধিকাংশ সময় চেষ্টা করি কাউকে প্রভাবিত করা এবং নিজের মতের দিকে নিয়ে আসা। সেই চেষ্টাই কিন্তু আমাদের অধিকাংশ সময় থাকে, যে আমি কাউকে যদি বুঝাতে চাই যে অনলাইন ক্লাস ভালো, তাহলে আমরা কি করি, আমরা চিন্তা করি যে আমার যে ভালো দিকগুলো আছে সেগুলো বলা। আবার আমরা যদি মনে করি যে অনলাইন ক্লাসটা আমাদের জন্য এক ধরনের সংকট সৃষ্টি করছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের যে সংকটগুলো আছে সেগুলো বলে আমার নিজের মতের দিকে নিজেদেরকে আনার চেষ্টা করি। অনেক সময় আমাদের এরকম থাকে যে আমাদের বন্ধু বান্ধব হয়তো আমার কথাটা শুনছে না, তখন কি করা হয়, তাকে বলা হয় যে এটা ভালো হবে, বা নানা দিক বুঝিয়ে তাকে নিজের মতের দিকে নিয়ে আসে। এই যে কনভিন্স করা, এই যে ইনফ্লুয়েন্স করা, প্রভাবিত করা, সেটাকে উনি বলছেন রেটরিক, উইনিং অফ মেন্স মাইন্ড বাই ওয়ার্ডস। এইখানে কিন্তু উনি আসলে যোগাযোগ বলতে শুধু শব্দের মাধ্যমে বা কথার মাধ্যমে যোগাযোগকে বুঝিয়েছেন। বর্তমান সময়ে আমরা যদি দেখি যে এগুলোর বাইরেও অনেকগুলো বিষয় আলোচনা রয়েছে। সো আমরা এখন একটু ওনার যে ডেফিনেশনগুলো আছে সেগুলো যদি একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করার চেষ্টা করি, হচ্ছে দ্য উইনিং অফ মেন্স মাইন্ড বাই ওয়ার্ডস, মানে শব্দের মাধ্যমে বা কথার মাধ্যমে মানুষের মন জয় করা। কিন্তু বর্তমান সময়ে আমাদের যোগাযোগটা সেই ক্ষেত্রে শুধু কথার ভিতরে সীমাবদ্ধ নাই। যোগাযোগ বলতে আমরা শুধু কথাকে বুঝি না, আমাদের অনেকগুলো মাধ্যম রয়েছে, আমরা নানাভাবে যোগাযোগ করার চেষ্টা করি। তো শুধুমাত্র কথা ছাড়াও মানুষের মন জয় করা যায়। অনেক সময় আমরা একটা চিঠি লিখে কিন্তু মানুষের মন জয় করতে পারি। অনেক সময় হচ্ছে যে আমরা একটা ভিডিও দেখে, একটা মুভি দেখে আমি কি হচ্ছে, আমার ওই ডিরেক্টরকে ভালো লেগে যাচ্ছে, বা ওইখানে যারা অভিনয় করেছেন তাদের অভিনয় আমার ভালো লেগে যাচ্ছে। তার মানে শুধুমাত্র কথা দিয়ে যে মানুষের মন জয় করা যায় সেটা সঠিক নয়। তো সেই দিক থেকে এটা একটা সীমাবদ্ধতা, যে শুধুমাত্র কথার মাধ্যমে আমরা বলছি যে যোগাযোগ করা সম্ভব, কিন্তু কথা ছাড়া আরো অনেক কিছু দিয়েই যোগাযোগ করা যায়। আর একটা কথা এখানে বলা হচ্ছে যে উইনিং অফ মেন্স মাইন্ড। দেখো এখানে যদি আমরা চিন্তা করি যে যোগাযোগ করলেই আমি যে সবাইকেই সন্তুষ্ট করতে পারবো, সেটা তো সম্ভব নয়। যেমন আমার ক্লাস তোমাদের সবার হয়তো ভালো লাগবে না, হয়তো কয়েকজনের খারাপও লাগতে পারে। তার মানে কি, আমি তো চেষ্টা করছি তোমাদেরকে কনভিন্স করা, তোমাদের মন জয় করা, এবং আমার ক্লাসটা যেন তোমাদের ভালো লাগে সেই চেষ্টায় আমি করে যাচ্ছি। কিন্তু সবসময় তো সেটা হয় না। আমি কি তোমাদের সবার মন জয় করতে পারবো? সেটা পারি না, সবসময় সেটা সম্ভব হয় না। আমার কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, আমার কিছু লিমিটেশন আছে, আমার কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো হয়তো তোমাকে আমার পক্ষে বা আমার বিষয়গুলোতে হয়তো ভালো নাও লাগতে পারে। আবার একইভাবে তুমিও দেখো, তুমি তোমার জীবনে সবসময় কি পেরেছো সবাইকে কনভিন্স করে তোমার মতের দিকে নিয়ে আসতে? সেটা সবসময় হয় না। তার মানে উনি যেটা বলছেন যে যদি মানুষের মন জয় করা না যায় তাহলে কি সেটা যোগাযোগ হবে না? কিন্তু বর্তমান সময় বলা হচ্ছে যে যদি মন জয় করা নাও যায় তাও যোগাযোগ হবে। তাহলে এটা হচ্ছে ওনার যে সংজ্ঞা, সেটার আরেকটা লিমিটেশন। আমরা যদি এখানে আরো একটা লিমিটেশন খোঁজার চেষ্টা করি, সেটা দেখো এখানে উনি যে কথাগুলো বলেছেন সেক্ষেত্রে বলছে মেন্স মাইন্ড।
এখন মেন্স মাইন্ড বলতে কি আমরা শুধু পুরুষের মনের কথা বলবো, নাকি এখানে নারীদের মনের কথা বলবো? এখানে কিন্তু মানে হিউম্যান বিং এর কথা বলছি। এখন মেন্স বলতে উনি কি শুধু পুরুষকে যদি বুঝিয়ে থাকেন, সেটা আরেকটা সীমাবদ্ধতা। কারণ আমরা যদি ওই প্রেক্ষিতে চিন্তা করি, ওই সময় আসলে যে যোগাযোগটা ছিল, মানুষ কি করত, গাছের নিচে দাঁড়িয়ে তখন গ্রামের মানুষ বা যারা আশেপাশে রয়েছে তাদেরকে ডেকে একটা মতবাদ প্রচার করার চেষ্টা করতো। তখন তো আমাদের মতো এরকম ডিভাইস ছিল না, আমরা যেমন এখন ওয়েব ক্যাম ব্যবহার করছি, আমাদের ক্যামেরা রয়েছে, আমাদের টেলিভিশন রয়েছে। তখন এই ধরনের মাধ্যম আসলে আমাদের ছিল না। তখন কি হতো, মানুষ সরাসরি কথা বলে আরেকজনকে নিজের মতের দিকে নিয়ে আসার চেষ্টা করতো। তো সেইখানে দেখা যাচ্ছে অধিকাংশ সময় ওই সময় আমরা দেখবো যে পুরুষরাই আসলে এই কাজগুলো করতেন। সো ওনার মাথায় যে চিন্তাটা ছিল, সেই কারণে হয়তো উনি মেন্স মাইন্ডের কথা বলেছেন। রেটরিক মানে হচ্ছে যে এই যোগাযোগ করা, গাছের নিচে দাঁড়িয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে নিজের পক্ষে নিয়ে আসে। সেই সময় তো মানুষ অনেকেই ছিলেন যে নিজের মতামত প্রকাশ করে, এক একটা বিষয়ে তার যে দার্শনিক যে মতাদর্শ সেটা প্রচার করে। তখন প্রচার করার মাধ্যম ছিল সরাসরি যোগাযোগ করা। তো সেখানে কিছু লিমিটেশনস ওনার রয়েছে। আমাদের এই প্রথম সংজ্ঞাটা আমরা চেষ্টা করেছি যে এটার সবল যে দিকগুলো আছে সেটাও কিছুটা আলোকপাত করা, পাশাপাশি হচ্ছে যে এই সংজ্ঞার যে লিমিটেশন বা দুর্বল যে দিকগুলো আছে সেগুলোকে তুলে ধরা। আজকে আমরা যে বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়তে এসেছো, বিশ্ববিদ্যালয়ের কাজই কিন্তু এটা, যে জ্ঞান সৃষ্টি করা এবং নিজেদের ভিতরে আলোচনা করা, সমালোচনা করা, এবং আমি বলবো যে কোনো ধরনের তত্ত্ব আছে, যে কোনো ধরনের ডেফিনেশন আছে, এগুলোকে চ্যালেঞ্জ করা। যদি তুমি যে ডেফিনেশন বা পুরনো যে বিষয়গুলো আছে সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারো, নতুন করে ভাবতে পারো, সেই সীমাবদ্ধতাগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তো কেবল নতুন জ্ঞানের সৃষ্টি হবে। না হলে যে বই আছে আমরা শুধু পড়লাম এবং হচ্ছে সেই বইয়ের লেখাটাই শুধু আমরা খাতায় লিখলাম, আমরা মার্কস পেলাম, তাতে কি হবে? যে জ্ঞান ছিল, যে আলোচনা ছিল, সেটা সেখানেই থেকে যাবে। আমাদেরকে যদি সামনের দিকে যেতে হয়, অগ্রসর হতে হয়, তাহলে নতুন জ্ঞান সৃষ্টি করতে হবে। এবং আমি বলবো যে প্রত্যেকটা আলোচনায় তোমাদের সুযোগ থাকবে সেটাকে চ্যালেঞ্জ করা। যেমন আমার ব্যাখ্যাকেও তুমি চ্যালেঞ্জ করতে পারো, যে স্যার আপনি যে ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যায় কিছু ত্রুটি আছে, আমি এইভাবে ভাবছি, সেই সুযোগটাও তোমাদের থাকবে। তাহলে কেবল আমরা একটা নতুন জ্ঞান বা নতুন জ্ঞান সৃষ্টির সুযোগটা তৈরি করতে পারবো। এখানে আমিও সেটা চাই যে তোমরা আমাকে চ্যালেঞ্জ করো, তোমরা তত্ত্বকে চ্যালেঞ্জ করো, তোমরা হচ্ছে এই ডেফিনেশনগুলোকে চ্যালেঞ্জ করো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ওয়াহানা হোসেন বলো। 424 to 423 BC, এটা কি স্যার ওদের ডেট অফ বার্থ ও ডেট মানে যেটা বলেছে স্পিচটা তখন দিয়েছিল, নাকি এটা ডেট অফ বার্থ বা কিছু প্লেটো? এটা হচ্ছে আমরা প্লেটোর নামের কাছে যেটা রেখেছি, এটা হচ্ছে ওনার জন্ম তারিখ এবং এটা হচ্ছে ওনার মৃত্যু তারিখ। থ্যাংক ইউ স্যার। আমরা এখন আমাদের দ্বিতীয় যে ডেফিনেশনটা আছে সেই ডেফিনেশন নিয়ে আমরা একটু আলোচনা করি। আর এই ডেফিনেশনটা বেসিক্যালি দিয়েছেন প্লেটোর শিষ্য, ওনার নাম হচ্ছে অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল কি বলেছেন, আমরা কিন্তু অ্যারিস্টটলের নামও আগেই শুনেছি, কিন্তু যোগাযোগ সম্পর্কে ওনার কি কথা বলেছেন উনি, সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে উনি যোগাযোগকে ডিফাইন করেন। প্লেটোর শিষ্য, উনিও খুবই পরিচিত এবং আমার ধারণা তোমরা সবাই তার নাম শুনেছো। উনি হচ্ছেন অ্যারিস্টটল। কমিউনিকেশন ইজ দ্য সার্চ ফর অল দ্য অ্যাভেলেবল মিনস অফ পারসুয়েশন। আমি এখানে কয়েকটি শব্দ আইডেন্টিফাই করছি, যেমন সার্চ মানে তোমরা জানো যে কোনো কিছু খুঁজে বের করা। এরপরে হচ্ছে যে অ্যাভেলেবল মিনস মানে আমার প্রয়োজনীয় যে সুযোগগুলো আছে, প্রয়োজনীয় যে মাধ্যমগুলো আছে সেগুলো। যেমন আমরা দেখেছি অ্যারিস্টটল কি বলেছেন, অ্যারিস্টটলের আগে আমরা দেখলাম যে প্লেটো বলেছিলেন, সেটা হচ্ছে শুধু শব্দের কথা বলেছিলেন, যে ওয়ার্ডের কথা। প্লেটো যেটা বলেছিলেন সেটা হচ্ছে রেটরিক ছিল। রেটরিকের পরে অ্যারিস্টটল যে শব্দটা ব্যবহার করলেন সেটা উনি সরাসরি কিন্তু যোগাযোগের কথা বলেছেন। তো সরাসরি যোগাযোগের কথা যদি বলে থাকেন তাহলে আমাদের আলোচনাটা আরেকটু ইজিয়ার হলো, যে কমিউনিকেশন শব্দটা আমরা আসলে প্লেটোর কাছ থেকে পেলাম, যেটা আগে ছিল রেটরিক হিসেবে। তাহলে এখন আমরা কয়েকটা জিনিস আইডেন্টিফাই করেছিলাম, তোমাদেরকে বলেছি সার্চ মানে হচ্ছে কি খুঁজে বের করা, যে কোনো কিছু খোঁজা, যে কোনো কিছু অনুসন্ধান করা। তারপর এর ভিতরে দেখো আছে যে অ্যাভেলেবল মিনস। আমরা বলছি যে অ্যাভেলেবল মিনস তোমাদের যোগাযোগ করার যে নানাবিধ পন্থা রয়েছে, নানাবিধ উপায় রয়েছে, যে মাধ্যম রয়েছে, সেগুলোর কথা এখানে বলছি। এর আগে আমরা দেখলাম প্লেটো বলেছিলেন শুধুমাত্র শব্দের কথা, শুধুমাত্র শব্দ দিয়ে বা কথার মাধ্যমে যোগাযোগ করার কথা। যতগুলো মাধ্যম আছে অ্যাভেলেবল মিনস, তোমার হাতে যতগুলো মাধ্যম আছে সেই মাধ্যমগুলো ব্যবহার করা। কি পারসুয়েশন মানে হচ্ছে কাউকে প্রভাবিত করা। এটা কিন্তু আগেও ছিল, এখনো সেই কথাই আমরা বলছি। ওইখানে প্লেটো বলেছেন যে উইনিং অফ মেন্স মাইন্ড, মানুষের মন জয় করা। আর এখানে প্লেটো বলছেন যে পারসুয়েশন মানে পারসুয়েশনের মাধ্যমে বা কোনো ব্যক্তিকে নিজের মতের দিকে নিয়ে আসা, প্রভাবিত করা। যেমন আমি তোমাদেরকে বলছি যে মাইক্রোফোনগুলো তোমরা একটু বন্ধ রেখো, এটা কি তোমাদেরকে বলার মাধ্যমে আমি কি করছি, যে আমার যে চিন্তা, যেহেতু আমি এখন কথা বলছি,
তোমরা যদি মাইক্রোফোনটা বন্ধ রাখো আমার কথা বলতে সুবিধা হবে, সেই জন্য তোমাদেরকে আমার মতের দিকে আনার চেষ্টা করছি। তো সেটাও এক ধরনের প্রভাবিত করা। ডেফিনেশনটা যদি আমরা একটু পজিটিভলি আলোচনা করি তাহলে প্রথমতই আমরা কি পাবো? প্রথমত দেখো আমরা পাচ্ছি যে রেটরিকের জায়গায় উনি কমিউনিকেশন শব্দটা ব্যবহার করলেন, যেটা আমাদের আজকের আলোচনার মূল বিবেচ্য বিষয়, যে যোগাযোগ কি, যোগাযোগকে আমরা ডিফাইন করছি, শব্দ দিয়ে যোগাযোগ করার কথা বলেছেন। সেই জায়গায় অ্যারিস্টটল বলছেন যে আমাদের হাতে যতগুলো মাধ্যম আছে, যেমন আমরা আকার ইঙ্গিতে যোগাযোগ করি, যেমন আমরা লিখে যোগাযোগ করি, শুধুমাত্র ওয়ার্ড না, এখানে যতগুলো তোমার অ্যাভেলেবেল মাধ্যম, মানুষকে যখন আমরা প্রভাবিত করব এবং নিজের মতের দিকে নিজেকে অন্যদেরকে নিয়ে আসব, তখন কি করতে হবে? আমার সকল মাধ্যমের যখন আমি অ্যাপ্লাই করব, যেমন আমি এখন চেষ্টা করছি কি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে যোগাযোগ কি এবং অ্যারিস্টটল যোগাযোগকে কিভাবে ডিফাইন করেছেন, এটা বোঝানোর জন্য আমি আমার অনেকগুলো মাধ্যম আছে। যেমন আমি দেখো হাত নাড়ছি, মানে আমি আকার ইঙ্গিত করছি, এটাকে আমরা বলি আবার নন ভার্বাল কমিউনিকেশন। আলোচনাগুলো আমাদের পরে থাকবে। আবার দেখো আমি মুখে কথা বলছি, সেটা হচ্ছে আমার ভয়েসটাও যাচ্ছে, শুধুমাত্র আমি যে কথা বলছি সেটা নয়, আমার আকার ইঙ্গিতও করছি। আবার আমি এখানে মিডিয়াম হিসেবে দেখো এয়ারকে ব্যবহার করছি, আমার কথাটা যাচ্ছে কোথায়? এয়ারের মাধ্যমে মাইক্রোফোনে চলে যাচ্ছে, মাইক্রোফোন থেকে তোমরা ইন্টারনেট থেকে আবার তোমাদের ফোন বা ল্যাপটপে বা অন্য কোনো মিডিয়ামে তোমরা সেটা দেখতে পাচ্ছ। তো এই যে মাধ্যমগুলো আমার প্রয়োজনীয় সকল মাধ্যম, সেটা কিন্তু আমি ব্যবহার করার চেষ্টা করছি। আবার মাঝে মাঝে কি আমি দেখো লিখে স্লাইড দেখাচ্ছি তোমাদের, যে আমি লিখিতভাবেও সেটা তোমাদেরকে বা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এই যতগুলো মাধ্যম আমি ব্যবহার করছি এই প্রভাবিতকরণের, সেটাকে উনি বলছেন যোগাযোগ। মানে তোমরা প্রভাবিতকরণের সকল যে মাধ্যম, সকল যে উপায় রয়েছে, সেটাই হচ্ছে যোগাযোগ। দুর্বল দিক দেখার চেষ্টা করি যে অ্যারিস্টটল এইখানে যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর ভিতরে কি কি লিমিটেশন আছে। উনি কিন্তু প্রভাবিত করার কথা বলছে, কিন্তু আমাদের সবসময় যোগাযোগ কি প্রভাবিত করার উদ্দেশ্যে থাকে? সবসময় সেটা থাকে না। আমরা কাউকে প্রভাবিত করতে চাই সেটা নয়, অনেক সময় থাকে যে আমি একটু তথ্য দিতে চাই। অনেকে আছে যে আমরা যখন গোসল করি তখন কি হয়, গোসল করার সময় দেখবে যে মনের অজান্তেই তুমি গুনগুন করে একটা গান গাচ্ছ, সেটা তুমি বাইরেও হতে পারে, তুমি হাঁটছো, একা একা হাঁটছো, তুমি হয়তো কি করছো, মনের অজান্তে গুনগুন করে একটা গান তুমি গাচ্ছ, তুমি হয়তো অতটা সচেতন ছিলে না, অসচেতন ভাবেই গানটা করছো। তাহলে কি এইখানে আমরা যে যোগাযোগগুলো করছি, যে কথাগুলো বলছি, সবসময় যে আমাদের কাউকে প্রভাবিত করার উদ্দেশ্য থাকে সেটা নয়। আরো যদি এখানে দেখো যে অ্যারিস্টটল কিন্তু উল্লেখ করেন নাই যে প্রভাবিতকরণের সকল মাধ্যম, সেই মাধ্যমগুলো আসলে কি, সেটা কিন্তু উনি এখানে স্পেসিফিক করেন নাই। যে এই মাধ্যমগুলো আমাদের চোখ, কান, হ্যাঁ, বা আমাদের শ্রবণ, বা হচ্ছে আমাদের টেস্ট, আমাদের জিহ্বার মাধ্যমে কিনা, নাকি আমাদের ভয়েসের মাধ্যমে, নাকি হচ্ছে আমাদের লেখার মাধ্যমে, কিভাবে আমরা এই মাধ্যমগুলোকে ডিফাইন করবো, উনি এই মাধ্যমগুলোকে এক্সপ্লেইন করেন নাই, ব্যাখ্যা করেন নাই, সবগুলো মাধ্যম কিন্তু উনি এখানে উল্লেখ করেন না। তো সেটা হচ্ছে আরেকটা লিমিটেশন। আরেকটা জিনিস দেখো যে এখানে যোগাযোগের কথা উনি বলেছেন, কিন্তু কতজন মানুষের মধ্যে যোগাযোগ, কার মধ্যে যোগাযোগ, সেটাকে ব্যক্তি নিজের সঙ্গে নিজের যোগাযোগ করছে, নাকি একজন আরেকজনের সাথে যোগাযোগ করছে, না একজন অসংখ্য মানুষের সাথে যোগাযোগ করছে, না একজন, আমরা যেমন আজকে আমাদের 28 জন বা 30 জন উপস্থিত রয়েছে, তো আমরা কি এই একজন 30 জনের সাথে যোগাযোগ করছি? এই উল্লেখটা কিন্তু উনি ওনার সংজ্ঞায় করেন। সংজ্ঞাটা আমি বলবো যে অ্যারিস্টটলের সংজ্ঞাটা প্লেটোর থেকে আরেকটু বেটার, কিন্তু এইখানেও অনেকগুলো সীমাবদ্ধতা আছে। আর পজিটিভ সাইড যেটা বলবো, দেখো অ্যারিস্টটল এই ব্যক্তিও কত আগে যোগাযোগ নিয়ে এইভাবে চিন্তা করেছে। এবং আমি সবসময় বলবো যে কোনো জিনিসকে তোমরা চ্যালেঞ্জ করার চেষ্টা করো, যে পুরনো একটা জ্ঞান সেটাকে নতুন দিকে আরো নতুনত্ব কি আমরা নিয়ে আসতে পারি, কিভাবে আমরা গবেষণার মাধ্যমে গ্রহণযোগ্য করতে হবে। শুধুমাত্র আমি বললাম নিজের মতো করে ব্যাখ্যা করলাম সেটা না, অবশ্যই আমাদের যেটা করতে হবে যে যৌক্তিকভাবে যেন গ্রহণযোগ্য হয় সেই ধরনের আলোচনা আমাদের এখানে চালিয়ে যেতে হবে। এবং আমাদের চেষ্টা থাকবে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করা, যেটা বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য। তো আমি আমাদের আলোচনাটা দ্বিতীয় যে সংজ্ঞার আলোচনা, সেটা আমি এইখানেই মোটামুটি শেষ করছি। আজকের ক্লাসে বুঝতে যে সমস্যাটা হয়েছে সে বিষয়ে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার আবার ব্যাখ্যা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে ডেফিনেশনের আমাদের প্রথম পর্ব। আমি বলেছি যে ডেফিনেশনকে আমরা 3টা পর্বে ভাগ করব, 3টা ক্লাস মিনিমাম লাগবে আমাদের এই ডেফিনেশন সংক্রান্ত আলোচনা শেষ করার জন্য। এবং পরবর্তী যে আলোচনাগুলো থাকবে, যে ডেফিনেশনগুলো থাকবে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব। সকলের সুস্থতা কামনা করছি, সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো।